আমাদের প্রয়াত দুই নেতা আমি বুদ্ধ সীতারামের শরীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে। আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি দুজনের জন্য। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদের অনুরোধ, তখন অনেক ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে খাদান এলাকা, দুর্গম এলাকা। আমি অনুরোধ করব, এর মধ্যে আপনারা দেখেছেন কুলতলিতে, পটাশপুরে, রায়রাতিতে প্রতিদিন ঘটনা ঘটছে। নৃশংসতার সঙ্গে, নির্যাতনের সঙ্গে খুন করা হচ্ছে। এদের মৃত্যুতে আমরা 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি করি। আমরা কমিউনিস্টরা যখন আমাদের সহকর্মী, আমাদের নেতা তাদের স্মরণ করি, তখন সেটা শোক, হৃদয় থেকে উৎসাহিত বেদনা থাকে। কিন্তু আমরা শপথ নিতে আমরা তাদেরকে স্মরণ করি, মানে আমরা অতীতে ফিরে যেতে চাই না। তাদের জীবন দর্শন, জীবন চর্চা, জীবন বোধ, জীবনের আদর্শ, তাকে ঘিরে আমরা আমাদের আগামী দিনের চলার পথে কিছু পাথর সংগ্রহ করার চেষ্টা করব। তারা যে লক্ষ্য স্থির করেছিলেন, আজীবন যে লক্ষ্যে স্থির ছিলেন, অবিচল ছিলেন, যে মতাদর্শকে গ্রহণ করেছিলেন তাদের যৌবনে, তাদের তারুণ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত, সেই মতাদর্শ, সেই সিদ্ধান্ত, সেই বিচার, তার আস্থা তাদের অটুট ছিল। সেই মতাদর্শের মধ্যে কি এমন ছিল সেটা আমরা খোঁজার চেষ্টা করি। যে লক্ষ্য স্থির করলেন, যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেটা অবিচল থাকলেন, সেটাকে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, সমগ্রতা দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে সেই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমরা জানি মাঝবাড়ি হিসেবে কোন মানুষই আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই, হতে পারি না। আরেকজন সংগঠন করে তুললেন, আরো অনেককে জড়ো করলেন, তাদের স্বপ্ন আরো অনেকের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তাদের যে বিশ্ববিখ্যাত, সেই ভিক্ষায় আরো অনেককে দীক্ষিত করার চেষ্টা করবেন। চলার পথে সহযাত্রী করবেন, অনেক মানুষকে সহমর্মী করে তুললেন, তাদের আদর্শের প্রতি সমব্যথী করে তুললেন এবং তারপরে চলে গেছি, এগিয়ে গেলেন, থামলেন। সমস্ত রকমের প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি তাকে অতিক্রম করে প্রতিকূলতার মধ্যে কেবল সততা আর দৃঢ়তার সঙ্গে উচ্চারিত করলেন না, শুধু প্রসারিত করলেন না, শুধু প্রসারিত করলেন। আমরা স্মরণ সভায় সেটাকে ধরার চেষ্টা করি। যে কোনো ঘটনার একটা দুটো দিক থাকে, একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, একটা ফরওয়ার্ড লিঙ্কেজ। সাধারণত আমরা স্মৃতি মেলুর হয়ে তাদের, আমাদের ব্যক্তি জীবনে তাদের প্রতি সম্পর্ক ছিল, একটু নস্টালজিক হয়ে যায়, যেরকম তাদের অবদান দেখেছি সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। কিন্তু মাঝবাড়ি হিসেবে স্মরণ সভা মানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শুধু না, আমরা কেউই অতীতে ফিরে যেতে পারি না। None of us can go back to the history. আমরা সেই অতীত থেকে কিছু আকর গ্রহণ করি, তারপরে তাকে আরো অন্যান্য অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে নিয়ে, সম্পৃক্ত করে নিয়ে আজকের দিনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে চ্যালেঞ্জ,
আমাদের সংগঠন, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রামের যে প্রতিবন্ধকতা, সেটাকে কাটিয়ে তার থেকে উত্তরণ ঘটিয়ে সামগ্রিকতার সঙ্গে সমাজকে, দেশকে, জাতিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, গোটা বিশ্বের সঙ্গে সমানতা, যে লক্ষ্য পূরণ। কি ছিল তাদের লক্ষ্য? আমরা কেন তাকে স্মরণ করছি? প্রথম কথা, কমিউনিস্ট পার্টিতে একজন নেতা জীবদ্দশায় আমরা তাকে নিয়ে খুব বেশি হই চলি, মালা ফুল করি না, যুদ্ধ বলে চিৎকার করি না। কারণ আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। সুতরাং যদি বলিও যুদ্ধ, সে যুদ্ধ দিবে না। তম সময় যুক্তির সবাই আসতম আসাদ জানায় মৃত্যুর বা অমৃত সময়। আমরা বলি মৃত্যুর পরে বলি কেন অমর রাহে? কারণ সেই ব্যক্তি সে অমর থাকবে না, কিন্তু তার কর্মকাণ্ড, তার স্বপ্ন, তার আদর্শ, তার চিন্তা, তার লেখনী, তার বক্তব্য, তার বাণী, তার ব্যবহার, তার আন্দোলন, তার সংগ্রাম, তার সংগঠন, সেটা তিনি। সুতরাং তাদের স্মরণ করার মধ্য দিয়ে আমরা এইসব বার্তাগুলোকে ধরার চেষ্টা করি। নিজে ব্যক্তিগতভাবে বুদ্ধটাকে দাদা হিসেবে, শিক্ষক হিসেবে, গুরু হিসেবে, নেতা হিসেবে, সহকর্মী হিসেবে, একজন পারিবারিক বন্ধু হিসেবে, যার ফলে তার ফাঁক পেয়েছিলাম, যার ফলে তাকে স্মরণ করা, সংসদে তাকে বক্তব্য করা খুশি। এবং তিনি শুধু আমার এই নয় যে তাকে শুধু ফিলোজাইজ করতে হবে, তিনি যেমন শিখিয়েছেন শিক্ষক হিসেবে, ভুল ধরিয়ে দিয়েছেন, কঠোর সমালোচনা করেছেন, বকাবকি করেছেন, অনেক ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস একেবারে হাতে ধরে শিখিয়েছেন, এটা কেন করো, ওটা কেন করো। মজার কথা বলি, গম্ভীর হয়ে যাবো, গভীর হয়ে যাবে, গলাটা নেমে যাবে। এই যে পায়জামা দিয়ে পড়ি, আমি ছাত্র আন্দোলন করি, স্বাভাবিক একজন ছাত্র হিসেবে, যাদের বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে জিন্স আর টি শার্ট করতাম। তারই ইচ্ছায়, তারই আহ্বানে, মানে তিনি আমার পূর্বসূরি, আমি উত্তরসূরি বলতে পারি। এই ক্ষেত্রে যুব আন্দোলন থেকে তিনি বিদায় নিচ্ছেন, হঠাৎ আমার ডাক করলো এবং আমাকে বললেন, শোনো, উনি অদেশের মতোই বলতেন, সে বলাচ্ছে না, কি করো, কি করা হয় সব জেনে বললেন, না তুমি যুব করবে। আমি যুব করি পাড়ায়, আর ছাত্রও করি, বুঝলেন, তুমি যুব করবে। সেটা কথা আলাদা আছে, একটা সংগঠনের সিদ্ধান্ত। আমি বললাম, কি পড়েছ? আমি সেটাই পড়ি না, আমি যদি টাকা অল্পটা খারাপ টি শার্ট পরেছি, জিনিস করে দিই না, পায়জামা নিয়ে বলবে। খুব ভালোভাবে নিয়ে নি, নরম বয়সে একটা জিন্স প্যান্ট অনেক শখ করে কিনেছি, ওটা আলমারিতে থেকে গেল, আস্তে আস্তে পচে গেল। এরা তো আমার পরের প্রজন্মের ছেলেরা যখন জিন্স পরে, নিজের মধ্যে একটা যন্ত্রণা মতো বোধ তৈরি হয়। আমি তখন জিজ্ঞেস করি, কেন আপনি বললেন, হ্যাঁ কি দরকার ছিল, কেন হয়েছে তাও জানি না। আমি এটাও বলি, অন্যদেরকে বললেন, আমাকে কেন বললেন, অনেক শখ দিচ্ছেন আমাকে। তা আমার ছিল যেন মনে হলো নির্দেশ, নির্দেশ করে বলেনি, মজা করে দিয়েছে, মানে কি করেছে, কেন হচ্ছে। তারপরে পরে ভাবলাম, কলকাতার লোক, বাবু কালচার, কালচারের পরে তারা মনে করবেন না কৃষ্ণনগর শান্তিপুর থেকে উত্তর কলকাতা পর্যন্ত আমাদের বাংলা সংস্কৃতি, ভাষা, জীবনযাপন, জীবনচর্চার একটা আলাদা প্রভাব আছে। আমি তখন পড়ার বললাম, দক্ষিণ কলকাতার লোক, আমার বাড়ি দক্ষিণ কলকাতায় যাবে, কলকাতার লোক দীর্ঘদিন ধরে 8 ধরে বাস, তাহলে কষ্ট করে যায়, আমি কত রকমের পোশাক করতে পারি, সব রকম পড়া যায়, তোমার ইচ্ছা কিন্তু ডেমোক্রেটিক। তো আমার মনে হলো না, উনি যখন বলেছেন নিশ্চয়ই যেটা ভেবে বলেছেন। আমি তার বললাম, যে সুরটাকে
বেসুর হয়ে যাবে বলে একটা আমার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি এনে আমি আমার সংগঠন বললাম যে আমি আর ছাত্র করবো না, আমি এলাকায় গিয়ে বিভিন্ন করবো, পাড়ায় রাজনীতি করি, আমি আর ছাত্র সংগঠন করবো না। ওনার থেকে খবর গিয়েছি না জানি না আমি, কিন্তু তারপরে থেকে আমাকে বলা হলো উনি ডেকেছেন যাও। ওই বছরে উনি রাজ্য যুব ফেডারেশনের সেক্রেটারি থেকে সরে গেছেন সম্মেলনে যেতে। আমি সম্মেলনের প্রতিনিধিরা যাই হয়নি, আমার পরে পরীক্ষা চলছিল। শুনলাম সম্মেলনের কলকাতা জেলার নেতাদের কাছে খোঁজ নিয়েছিলেন, ওকে দেখছি না কেন, আমার চেনা কথা নয় আমাকে না। সম্মেলন উপলক্ষে আমাদের সব হয় না, নানা রকমের সাব কমিটি হয়, সেমিনার হয়, উৎসব হয়। তো যুব সম্মেলন রাজ্যে রয়েছে বেকার হবে আমার মনে আছে। তখন আমি ছাত্র কর্মী, বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করি, ওইরকম কমিটি হয়, একজন ছাত্র একজন যুব নিয়ে জয়েন্ট কনভেনার, সেমিনার সাব কমিটি আমি জয়েন্ট কনভেনার ছিলাম। অনেকগুলো খুব বন্ধু আর একটু সেমিনার করেছিলাম আমরা সবাই মিলে। সেই সেমিনার বক্তা ছিলেন, অনেক আলাপ হয়েছিল। তারপর আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষায় চলে গেছি, সম্মেলনের মধ্যে আমি নিজে যুক্ত হয়ে গেছি। সম্মেলনের পরে আমার কাজ করলো, তখন জানা গেল রিপোর্ট করছিলেন, তারপরে বললো না তুমি যুবক হবে। তখন থেকে আমি যুবক আরম্ভ করলাম। আবার সীতারামেশ্বরী একসঙ্গে স্মরণ করছি, একসঙ্গে তারা দিয়েছে 80 দশকের মাঝামাঝি আমি যখন যুব করি, ওর সঙ্গে প্রথম আলাপ হলো সল্টলেকে আমাদের দ্বাদশ পার্টি কংগ্রেস। সেখানে অদ্ভুতভাবে আমি সাব কমিটি জয়েন্ট কনভেনার, মানে তখন শুরু তো একজন পার্টি নেতা ছিলেন, তার সঙ্গে আমি দুটো সাব কমিটি, একটা ভলেন্টিয়ার সাব কমিটি, একটা হচ্ছে মিডিয়া সাব কমিটি। আমি অল্প বয়সী, এখন পরে পার্টির করে পরিকল্পনা করে বয়স্কের সঙ্গে একজন অল্প বয়সীকে দেওয়া হলে যাতে শিখতে পারে, কিছুটা জানতে পারে। তো মিডিয়া সাব কমিটি বলে ওর সঙ্গে আলাপ হয়ে গেল। তখন কেন্দ্রীয়ভাবে পার্টি যারা নেতৃত্ব ওখানে এসছে, তো মিডিয়া ম্যানেজমেন্টটা ওই করবে, মানে প্রেস কনফারেন্স নেতা হবে, পলিট মেম্বার, ও পলিট মেম্বার নয়, তো কখন হবে, কোথায় হবে, কী হবে, কোন দিন কে করবে, তো ওর সঙ্গে জয়েন করতে হবে। তো তারপর থেকে আগে আলাপ ছিল যে যুব সংগঠন করি বলে বিদেশে যত কেন্দ্রীয় কমিটি বৈঠক থাকে, তাহলে বললো যে মজা করবেন, বলতে হবে ইহা দেখা যায় এখানে কি করছিস, তাহলে এখানে আমার কাজ দিল্লিতে আসতে হবে, ওখানে অল ইন্ডিয়া করতে হবে সংগঠন। তারপরে 2-3 বছর 4 বছর পরে আমি গেলাম দিল্লিতে। তো আমি মনে করি আমার জীবনের এই ব্যক্তিগত যদি বললাম কোর্স অফ, হয়তো একটা লোকের কোর্স অফ, সেটা হচ্ছে দুজনের দ্বারা প্রভাবিত হয়েছিলাম ব্যক্তিগতভাবে। আর একটা কারণে প্রভাবিত হয়েছিলাম, সীতারামেশ্বরীকে যখন দেখলাম, অনেকে ভালো লাগবে না, প্রথম ছাত্র সম্মেলনে মুম্বাইতে, সেটা আমার মুম্বাইতে ছাত্র থেকে ফিরে হাসছে, খেলছে, গান করছে, সবার সঙ্গে গল্প করছে, হইহই করছে সম্মেলন প্রাঙ্গনে অফ টাইমে। তো আমি তার আগে দীর্ঘদিন রাজনীতি করবো কি না সেটা ঠিক করিনি, তখন ছাত্র বিশ্ববিদ্যালয় কি করবো সেটাও ঠিক নেই। আবার রাজনীতি করবো, কিন্তু আশেপাশে যে নেতাদের দেখতাম আমার তো খুব গম্ভীর, কঠিন। আমি সেই বয়সে তুলে রাখছি, কেউ মনে করবেন না, হ্যাঁ, একটা গাম্ভীর্য, আমার সঙ্গে আমার তো এই সারা জীবন এদের সঙ্গে কাটাবো, এইভাবে কাটাবো, আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না। পার্টিকে বলা হতো ওই টাইম হতে হবে, আরো কিছু করবো না, কারণ না কমপ্লিট পরীক্ষা দেবো, কি পেশায় যাবো, কি পিএইচডি করবো, কি করবো নিজে ঠিক করে নিই। ওই বয়সে যা হয় কোনো কিছু একটা হতে হবে, করতে হবে, কিন্তু পার্টি থেকে বলছে না আমাকে পার্টি করতে হবে। সীতারামের চিন্তা দিতে আমার মনে হলো যে না, এরকম কেউ তো আছে। আমি যখন পিডিতে তার স্মৃতি যখন লিখলাম, আর এখানে কসমোপলিটান কংগ্রেস, একাধিক ভাষায় আপনি সবার সঙ্গে মিশতে পারে, এমন নয় যে বললো সিবিএসই প্রস্তাবে বলা হয়েছে, তাকে তো দেখে তার সঙ্গে কথা বলে মনে হবে যে প্রধান গোটা দেশের তার জীবনের দ্বিতীয় পরীক্ষা হায়ার সেকেন্ডারি, তাতে গোটা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কোন জায়গায় করতে হয় না, যে দেশে নেতা নেত্রীরা শ্রদ্ধা পাওয়ার জন্য ভুয়ো ডিগ্রি লেখে, ডক্টরেট লেখে, ভুয়ো ইন্টার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি সার্টিফিকেট দেখায়, সেই দেশকে সীতারামের সুবিধা কোনোদিন কখনো বলতে হয়নি সিবিএসইতে হায়ার সেকেন্ডারিতে সেই দেশের কোথাও হয়েছে। যদি বসবে কখনো লিখতে হয় তার নামে পড়ে বার এন্ড ল।
এটা কোনো বিষয় না। তার লক্ষ্য আলাদা, তার জীবন চর্চা আলাদা, তার জীবন চর্চা আলাদা। এবং সে আলাদা কি চেয়েছিল, কেন দুজনে, কেন আমরা তাকে স্মরণ করছি, কি সম্পর্ক হবে? যে দেশে জাত পাত ভাষা ধর্ম প্রদেশের নাম করে, বংশ পরিচয় কৌলিঙ্গের নাম করে, সামাজিক অবস্থার নাম করে, অর্থনৈতিক স্টেটাসের নির্ভর করে সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। সেখানে বুদ্ধ পক্ষে এবং সীতারামকে আমরা এখানে সবাই সম্মান হয়ে শ্রদ্ধা জানাচ্ছি। কেন? কারণ আমাদের আদর্শিক মিল ছিল, কারণ আমরা একই রকমের স্বপ্ন দেখতে অভ্যস্ত, কারণ আমরা একই পথ বেছে নিয়েছি। কি সেই স্বপ্ন, কি সেই পথ? না করায় একটা ভাব আর অন্যদেরকে ভাবতে বল। আজকে যখন বৈষম্য বাড়ছে নানান দিক থেকে, অর্থনীতি বটে, তখন তারা চেয়েছিলেন একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, জাস্ট ইকুইটেবল সোসাইটি, যেটা ন্যায়ের উপর আধারিত, ন্যায় ওপরে দাঁড়, ন্যায় বোধের উপর দাঁড়, যেখানে মানুষ মানুষের উপরে শোষণ শাসন করবে না, যেখানে একজন মানুষ আরেকজন মানুষের শ্রেষ্ঠত্ব তার অর্থনৈতিক অবস্থার উপরে, তার কত সম্পত্তি আছে, তার কত প্রতিপত্তি আছে, তার কি ভাষা, তার কি ধর্ম, তার কি খাদ্য, তার কি পোশাক, তার কি রকমের বাড়ি, তার উপর নির্ধারিত হবে না। এই যে বিশ্ব মানবতা, এটা তো প্রথম কথা, হিউম্যান, একটা জাস্ট হিউম্যান সোসাইটি। আর যখন জাস্ট বলি, যেটা জাস্টিসের উপর দাঁড়িয়ে, এই আজকে আমরা সবাই বলছি জাস্টিস চাই, কেন বলছি? কেন মুখ্যমন্ত্রীকে বলতে হয় একটা ঘটনা, একটা দুর্ঘটনা এরকম হামেশাই ঘটতে থাকে? কেন তৃণমূলকে ট্রোল করতে হয় প্রতিদিন যে ওখানে হয়েছিল তখন বলেনি, এখানে হয়েছিল হয়নি কেন? কেন বিজেপিকে প্রতিদিন বলতে হচ্ছে বাংলাদেশে হচ্ছে অত্যাচার, তখন বলছো না, এখানে হচ্ছে তখন বলছো? আসলে এগুলো ইউনিভার্সাল ধারণা। এই মানবিক মূল্যবোধ, এই সমাজতন্ত্রের ধারণা, সাম্যের ধারণা, সমতার ধারণা, ঐক্যের ধারণা, শান্তির ধারণা, এগুলো একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটা জনগোষ্ঠী, একটা ভাষার, একটা ধর্মের না। যখন বিশ্বায়নের কথা বলছি অর্থনীতির দিক থেকে, গ্লোবালাইজেশন, তখন আমাদের রাজনীতিকে, আমাদের সমাজকে, আমাদের ধর্মবোধকে, আমাদের কবিতাকে, আমাদের সাহিত্যকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের মানবতাকে ক্ষুদ্র ক্ষুদ্র কুঠির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, খণ্ড খণ্ড করে। রবীন্দ্রনাথের ভাষায় খণ্ড ক্ষুদ্র করে রাখতে চেষ্টা করছে। প্রাঙ্গণতলে দিবসের সংগ্রাম, সীতারাম য়েচুরির প্রিয় কবিতা ছিল, চিত্তনেতা ভয়সী মূর্তির কাছে অসংখ্য বক্তৃতায়, পার্লামেন্টের মধ্যেও বাইরেও, সবসময় মাইন্ডের দর্শে ভাই সবসময় বলতো। আবার বুদ্ধদেব তো ভীষণভাবে রবীন্দ্রনাথ দ্বারা, আমি মজা করে বলতাম যে আপনি কতটা মার্ক্সবাদী আর কতটা রাবীন্দ্রিক, এটা আমাকে বুঝতে হবে। তার শুধু গান বা কবিতা এগুলো স্মরণে ছিল বা ইন্টারপ্রিটেশন করতেন তা না, বলতেন। এখন তো গান না জেনেই গান করে যাবে, সুর না থাকলেও সুর দেয়, শব্দ না জানলেও কবিতা লেখে। কিন্তু কখনো যে গোটা বিচরিতান, গোটা সঞ্চয়িতা তার মুখস্থ আছে, কখনো বুদ্ধকে যাই করতে হয়, কখনো কখনো কথাবার্তা বলতে স্বাভাবিকভাবে কিছু বেরিয়ে এসেছে। তো ওই প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের কাছে ছিল, আমি আমার কবিতা তো মুখস্থ রাখতে পারি না, এত কথা হাঁটতে হয়, সব চলে ছুটি হয়ে গেছে। যেখানে আচারের মূলবাড়ি আসে, আচারের মূলবাড়ি আসে, বিচারে ছোট পথ ফেলে নাই গ্লাস, আচার বলছে না, এই দেখো বামপন্থীরা বলছে তুই হবে না, উৎসব হবে না, সব উৎসবের মতো। আর আমরা বলছি বিচার চাই, মানুষ বলছে বিচার চাই, দুর্বল পাবো নাই। আসলে
আচার নির্ধারিত হবে সমাজ, আচার সর্বস্ব হবে কি আমার ভাবনা না বিচার নির্ভর। বিচার যখন আমরা বলি জাস্টিস, কনসেপ্ট অফ জাস্টিস ইজ ভেরি কমপ্লিকেটেড থিং। জাস্টিস ইটসেলফ এটা হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই এখন চার্জশিট দিয়েছে সিবিআই আছে আপনি বড় ঘটনায়, আর তাতে বলছে ওই যে একজন সঞ্জয় রায় ব্যবসা করছিল হুইশিয়ার বলে যে দেখো কিরম পুলিশ কমিশনার ঠিক বলেছিলেন, মমতা ব্যানার্জি ঠিক বলেছিলেন, ওটাকে ফাঁসি দিতে হবে। আসলে বাকি সব সাক্ষী সাবুত লোপাট করে দিয়ে ক্রাইম সাইটটাকে চেঞ্জ করে দিয়ে ময়না তদন্তের আগে প্রায় 3 বার বাথরুমে নিয়ে গিয়ে ওই মেয়েটার দেহকে ধুয়ে মুছে, তার উপরে একটু যারা ক্রিমিনাল মাইন্ড হয় এবং তার সঙ্গে সে যদি এক্সপার্টস হয়, আর যদি সিন্ডিকেট থাকে, আর সে যদি বিরোধী শূন্য হয়, সে যদি ফেক কালচার থাকে, আর সবাই যদি মুখের দুটোকাট লাগিয়ে রাখতে বলা হয়, এবং তারপরে যখন একটা এরকম মুক্তাঞ্চল তৈরি হয়, সেখানে যা কিছু করা যায়। যাক, দেশের তদন্ত হবে, এটা প্রাথমিক রিপোর্ট। এরপরে বলেছে অনেক বেশি আরো গভীরতা আছে, ষড়যন্ত্র আছে, আমরা সেটাকে বলছি বারবার যে সে বলছিল ওপেন অ্যান্সার পেয়েছি, ফাঁসি দিতাম আর কাউন্টার করতে যাবে। আমরা বলছিলাম না, আরো গভীরে সত্যের গভীরে যেতে হয়, সত্যের গভীরে যেতে হবে, অনুসন্ধান করতে হয়। অনুসন্ধান করতে চাইলে অনিসন্ধিৎসু মন হতে হয়। অনিসন্ধিৎসু মন হলে অন্য রকমেরও অ্যানিমেল থাকতে পারে, মত থাকতে পারে। এই ব্রড ডেমোক্রেটিক মাইন্ডসেট লাগে, আমি যেমনটা ভাবছি সেটা সত্যের ঠিক তা নয়। আর স্বৈরতান্ত্রিক মনোভাব হচ্ছে ঠিক গণতন্ত্রের উল্টো দিকে, আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। তাহলে আমার মতো ভাবতে হবে, আমার মতো বলতে হবে, আমার মতো চলতে হবে, আমার কবিতা পড়তে হবে, আমার বই কিনতে হবে, আমার গান গাইতে হবে। আর যদি না করো তাহলে শায়েস্তা, এটাকে বলে থ্রেড কালচার, এটাকেই বলে ভয় বাতাবরণ। আর এটাই স্বৈরতন্ত্রের জন্ম দেয়। সীতারাম ইয়েচুরি যখন ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ে, এই ইমার্জেন্সির বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে সে রাজনীতি যোগ দিয়েছিল। যোগ দিয়ে বললে হবে না, সে ছাত্র আন্দোলনের নেতা হয়েছিল। স্টুডেন্ট নেতা হয়েছিল তা নয়, সে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন যারা করে, ছাত্র ইউনিয়ন সংসদ করে, তাদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে পেরেছিল। তারপরে ইন্দিরা গান্ধীকে আচার্য তৎকালীন বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যার জন্মলগ্ন থেকে তিনি আচার্য ছিলেন, সেই ছাত্রদের সমাবেশে ডেকে নিয়ে আসতে পারে। আবার ইন্দিরা গান্ধী অর্জুন সেই সভায় যেতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে সে পাঠ করে বলতে পারে যে আপনি না কোনো শিক্ষাবিদ হবেন, আচার্য, রাজনীতিবিদ নন। এখন করে বলতো তো কত হিম্মত কদরে, তোর ঘাড়ে কটা মাথা আছে। আচ্ছা, এই জুনিয়র ডাক্তার তো তাই বলেছিল। তাহলে যখন তারা প্রথমে যখন বললো বিচার চাই, ঠিক তদন্ত হোক, আর কতগুলো দাবি করলো 6 দফা, তাহলে তো মুখ্যমন্ত্রী ডেমোক্র্যাট হতেন, তারা বলতেন না সব সাথে কথা বলতে পারে। স্বাস্থ্য ভবনের সামনে যখন দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে, তখন স্বাস্থ্যমন্ত্রী নিচে নেমে আসতে পারতেন, আগে তাই ছিল। কিন্তু আসলে এই যে ক্ষমতার দম্ভ, তাই যখন জাস্ট ইকুইটেবল সোসাইটির কথা বললাম, একটা সমান অধিকারের কথা বলছি, তখন তাই এটা বুঝতে হবে এই যে ডেমোক্রেটিক তার এসেন্সের প্রথম কথা হচ্ছে সবাই সমান, ইকুয়াল। আর সেখানে যারা ইলেক্টেড হয়, সে পঞ্চায়েতে হোক, পুরসভায় হোক, সরকারে হোক, কেন্দ্রে হোক, রাজ্যে হোক, তারা হচ্ছে ওয়ান অ্যামাং দি ইকুয়াল, সে এই সবার মধ্যে একজন। কিন্তু ফিউডাল সামন্তবাদী প্রভাবটা হচ্ছে ওয়ান অ্যামাং দি ইকুয়াল নয়, সে অ্যাবাভ দি ইকুয়াল, সেই সবার থেকে উপর। এটা হচ্ছে প্রথম। তাহলে জাস্টিস মানে হচ্ছে যে সবাইকে একা আসনে এসে বসতে হবে, সবাইকে সমান হতে হবে। বন্দ্যোপাধ্যায় যখন বললেন দাবিদি ভাবনা বলছিলাম, তো রবীন্দ্র ভাবনার এটা একটা মুখ্য, তার দর্শনের, রবীন্দ্র দর্শনের একটা মুখ্য বিষয় ছিল যেটা বামপন্থী, যেটা মার্ক্সবাদী ছিলেন না রবীন্দ্রনাথ। ভাবনা যেটা ইউনিভার্সাল কনসেপ্ট, বিশ্বকবি কেন? কারণ বিশ্বের যে ভাবনা তার সঙ্গে তিনি মেলাতে পেরেছিলেন, সেটাই তিনি উচ্চারণ করেছিলেন তার গানে, তার কবিতা, তার প্রবন্ধে, তার লেখায়।
এবং সেখানে হচ্ছে এই সমান, অপমানে সবাইকে হতে হবে, তাই না? যখন হ্যাঁ কাউকে পিছিয়ে রেখেছো, কাউকে এগিয়ে রেখেছো, এটা পাবে না। আর এইটা করা হয় কারণ বাকিদের মধ্যে একটা ভয়ের জীবন তৈরি করা হয়। আর সেজন্য বলে যার ভয়ে তুমি দিছো সেই তুমি মানছে। তখন একবার ঘুরে দাঁড়াতে বলে, রুখে দাঁড়াতে বলে। আর একবার যদি ঘুরে দাঁড়াও, রুখে দাঁড়াও, তাহলে যার ভয়ে তুমি ভীত সে পথ কুকুরের মতো পাও, লেজ গুটিয়ে পাও। যাদের লজ্জা নেই তাদের কিন্তু লেজ আছে, আর আমরা যে তার লজ্জা থাকে, লেজটা এই জন্য বিচারের কাজ। আর জাস্টিস, বিচার মানে হচ্ছে আসলে ন্যায়। ন্যায় মানে হচ্ছে শুধুমাত্র বিচারপতি একটা রায় দেবেন তা নয়, রায় না। জাজমেন্ট আর জাস্টিসের মধ্যে তফাৎ আছে। জাজমেন্ট তো কোটি কোটি টাকা খরচ করে যাদের অবস্থাপন্ন যারা আছে তারা তো যে কোনো সময় বিচার নিয়ে দিতে পারে। আসলে হচ্ছে ন্যায়, অধিকার, সত্য, এগুলো কম্বিনেশন হচ্ছে জাস্টিস। আর এটাকে শাসক ভয় পায়। সুতরাং চুরি বুঝতে পারছেন আজীবন তার গোটা জীবন, তার লেখনী, বক্তব্য, কথাবার্তা, আন্দোলন সংগ্রাম এটার জন্য লড়েছিলেন। এটাই অদ্ভুত সমাপতন। যেদিন বুদ্ধদা মারা গিয়েছেন, যেদিন তার পরের দিন আমরা শোক মিছিল বার করবো, তখনই আর্জি করে খবর দেবো। আমরা শুধু এই দুটো মৃত্যু নিয়ে নয়, গত 2 মাস ধরে এই মৃত্যু মিছিল প্রতিদিন আমাদেরকে হন্ট করছে। আর্জি করের ঘটনা, প্রতিদিন মানুষ রাস্তায় নামছেন। কেন চাইতে হচ্ছে? চাইতে হয় কারণ এটা হচ্ছে অধিকার, এটা হচ্ছে হক। তাহলে আজকের ব্যবস্থা, প্রতিষ্ঠান, তারা আপনার অধিকারটাকে দিতে চাইছে না। আর মানুষ একসঙ্গে হচ্ছে কারণ সেই অধিকারটাকে ফিরে পেতে চায়। তো তারা যেরকম স্বপ্ন দেখেছিলেন সেরকম অধিকারের জন্য লড়তে বলেছিলেন এবং সবাইকে নিয়ে লড়তে বলেছিলেন। রবীন্দ্রনাথ এর ভাবনায় বুদ্ধদা বিশ্বাস করতেন এবং আমরা নিজেরা মনে করি। যখন এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ সভা করছি, আমরা তাদের ব্যক্তি হিসেবে মূল্যায়ন করছি না, নেতা হিসেবে মূল্যায়ন করছি না, সংগঠন হিসেবে মূল্যায়ন করছি না। এটা স্মরণ সভা কোনো মূল্যায়নের জায়গাও নয়, শোকস্থাপনার মূল্যায়নের জায়গাও নয়। সেটা সবাই করবে, আরো গভীরে গিয়ে করতে হয়। কিন্তু আদতে মানুষ সম্পূর্ণ নয়, পূর্ণ নয়। রবীন্দ্রনাথ বলতেন তার যে ধর্ম নিয়ে যে প্রবন্ধ, তার যে ধর্ম দর্শন, সেখানে হচ্ছে কোনো মানুষই পূর্ণ নয়। দোষে গুণে, আমরা সাধারণভাবে বলি কমন পারলেন্সে, দোষে গুণে মেশানো, ভালো মন্দ সবই আছে। রাহুল গান্ধী কালকাটা স্টেডিয়ামে স্মরণ করতে গিয়ে অনেক কথা বলেছে। তার মধ্যে একটা কথা বলেছে, রাজনীতি এমন জিনিস যেটা মানুষের মধ্যে যে খারাপ দিকটা আছে সেটাকে টেনে নিয়ে আসে। তার অভিজ্ঞতা বলেছে। সীতারামকে দেখে আমার মনে হলো যে তার রাজনীতি, তার উপর যে ভালো দিকটা আছে সেটা টেনে নিয়ে আসে। আসলে আমাদের ভারতীয় দর্শনও কিন্তু এটা আছে। প্রত্যেক মানুষের মধ্যে অন্তত একটা দর্শনের একটা ব্রাঞ্চ হচ্ছে, বলছি যে ন্যায় দর্শন বলি, নদিয়াদারি কথা বলছি সেজন্যই। তো ন্যায় বৈশেষিক যে দর্শনের, যে দর্শনের ধারা, সেখানে বৈশেষিক দর্শনের বলা হয় যে 3টে গুণের সমাহার আছে মানুষের মধ্যে। এবার পারিপার্শ্বিকতার মধ্যে, পরিমণ্ডলের মধ্যে তার কোন গুণটা বেশি হবে, কোন গুণটা কম হবে সেটা ঠিক হয়। সত্যগুণ, রজগুণ এবং তামস গুণ। এই জন্য আমরা বলি না তামসিক, রাজসিক, সাত্বিক, ওটা বংশ পরম্পরা দিয়ে নয়, তাহলে পরিমণ্ডলের মধ্যে ছিল। তাহলে আদতে দক্ষিণ কলকাতার উত্থানের সঙ্গে যেটা হলো, যে পরিমণ্ডল পরিচালনা হলো, যেখানে রাজসিক রাজা, সম্রাট হন, রানী হন, তিনি তার রাজত্ব কায়েম করার জন্য, চালিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে যে তামসিক গুণ আছে তাকে বাড়ানোর চেষ্টা করেছে। প্রতিদিন শুনতে নেই হচ্ছে, ওই হচ্ছে, কেন হচ্ছে? তারা এমন একটা পরিমণ্ডল গড়ে তুলেছেন যেখানে যে তামসের জন্য বলি অন্ধকার, তামাস, তাহলে এই তামসিকটাকে অনেক বেশি বাড়ানো হয়েছে। রবীন্দ্রনাথ মতামত যাচ্ছে না। রবীন্দ্রনাথের দর্শনটা ছিল যে কেউ পূর্ণ নয়, কিন্তু আসলে পূর্ণতা প্রাপ্তির জন্য আমাদের চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, প্রয়াস করতে হবে। এটা জেনে নিন, নান অফ আস ক্যান বি পারফেক্ট। আমরা তো পূর্ণ নই,
কেউ পূর্ণ হতে পারবো না মানুষ হিসেবে, কিন্তু প্রয়াস থাকবে পূর্ণতা প্রাপ্তি। সে কবিতা লিখুক, সে গান করুক, সে মৃৎশিল্পী, সে ছবি আঁকুক, সে তোমার গিয়ে মুখী একটা জুতো সেলাই করুক, একজন শিক্ষক শিক্ষকতা করুন, একজন চিকিৎসক চিকিৎসা করুক, একজন রাজনীতিবিদ রাজনীতি করুন, একজন প্রশাসক প্রশাসন চালান, তার প্রয়াস হবে মানুষ হিসেবে উত্তরণ। তাহলে যে অবস্থায় আছে তার থেকে উত্তরণ ঘটাতে হবে, এবং সেটা কমিউনিস্টরা মনে করে সামগ্রিকতার মধ্যে করতে হবে, পিস মিলে হবে না, পার্টসে হবে না, অ্যাজ আ হোল করতে হবে। এই জন্য সংগঠন শক্তি গড়ে তুলি, এই জন্য আন্দোলন, এই জন্য মিছিল, এই জন্য মিটিং। মানে মানুষের মধ্যে যে অপূর্ণতা থাকে, কালেকটিভিজমের মধ্যে, সামগ্রিকতার মধ্যে, সেই দুর্বলতা অনেকটা কেটে যায়, তার কালেকটিভ উইজডম তৈরি হয়। আর এই জন্য যারা তামসিক করতে চায়, যারা রাজনৈতিক চালিয়ে দিতে চায়, তারা এই ভয় পায় মিছিলকে, এই সমাবেশকে, এই সমবেত হওয়াকে, এই ঐক্য হওয়াকে, তাকে ভাগ করতে চায়। এই জন্য একটা আমাদের দেশেও দক্ষিণপন্থা উত্থান হলো, আর বললো বামপন্থীকে বিকাশ করতে হবে। আসল উদ্দেশ্য হচ্ছে তাহলে এই যে শৈল শাসন তৈরি হবে, তার জন্য মানুষ যাতে আবার কথা না বলে, সমস্যাটা যাতে চিৎকার না করে, যাতে রাস্তায় না নামে, আর সেজন্য মুখের উপন্যাস লাগিয়ে রাখা বরখাস্ত করা হোক, বা হিন্দু মুসলমান মন্দির মসজিদের নাম করে ভাগ করা হোক। আমরা বাংলাদেশে দেখছি মানুষ সেখানকার শৈল শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেন, কিন্তু সেখানে মৌলবাদী শক্তি সেটাকে এমন জায়গায় চালিয়ে নিয়ে গেল, যেখানে আজকে দাঁড়িয়ে আমাদের সবসময় আশঙ্কা হচ্ছে, প্রতিদিন ঘটছে, আক্রমণ হচ্ছে। সেখানকার সংখ্যালঘু মানুষ, সেখানকার ধর্ম সংখ্যালঘু মানুষ, এরা হিন্দু মন্দির, এখানে দাঁড়িয়ে বিজেপি আর চিৎকার করছে, দেখো হিন্দু খাতরে মেয়ে। আসলে এটা হিন্দু মুসলমান না। তাহলে যে যেখানে বহু সংখ্যক বাদ রাজনীতি করছে, মেজরিটেরিয়ানিজম, যেহেতু বাংলাদেশে মুসলমান বেশি, পাকিস্তানের মুসলমান বেশি, তাহলে তাকে ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামিক মৌলবাদী রাজনীতি দর্শন করে নিয়েছে, তাকে সংখ্যালঘুকে ভিলেন বানাতে হবে এবং তার উপর আক্রমণ করতে হবে। আর আমাদের দেশে যেহেতু হিন্দু বহুল দেশ, তাহলে এখানে যদি বহু সংখ্যক বাদ করতে হয়, তাহলে প্লুরালিজমকে নষ্ট করতে হবে, সংখ্যালঘু অধিকারকে নষ্ট করতে হবে, তাকে নিশানা করতে হবে, এবং তাহলে মেজরিটেরিয়ানিজমটাকে রাখতে হবে। তাহলে আমি যদি ধর্মনিরপেক্ষ হই, আমি যদি দেশোত্তীর্ণ হই, আমি যদি বিশ্ব মানবতায় বিশ্বাস করি, তাহলে ব্যাপারটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ নয়। তাহলে আসলে হচ্ছে যে যেখানে দুর্বল, যে যেখানে অল্প সংখ্যক, যে যেখানে সংখ্যালঘু, তারও অধিকার আছে, এটা গণতান্ত্রিক বোধের শর্ত একটা। তাহলে এখানে যারা চিৎকার করছে বাংলাদেশের সংখ্যালঘু নিধন হচ্ছে, সুতরাং চলো এখানে তারা এখানে সংখ্যালঘু নিধন করি। তাহলে আসলে সে ওখানে ইসলামিক ফ্যান্ডামেলিজমের ঝান্ডা ধরেছে, এখানে হিন্দু মৌলবাদের ঝান্ডা ধরেছে। ঝান্ডার রং আলাদা হতে পারে, কিন্তু রাজনীতির ঢংটা এক, দর্শনটা এক। আর সেখানে যদি সে বামপন্থী হয়, প্রগতিশীল হয়, ঐক্যপন্থী হয়, যদি বহুত্ববাদে বিশ্বাস করে, বহু সংখ্যক বাদে বিশ্বাস করে না, তাহলে বাংলাদেশে যদি সংখ্যালঘু নিধন, সেটা অন্যায়। এখানে যদি সংখ্যালঘুর কথা দেওয়া হয়, সেটা নিজের বেলায় আমি খাই, পরের বেলায় আল্লাহ ভয় করলে তো হবে না। আর এই জন্য রাজনীতিতে নীতি লাগে, আদর্শ লাগে। তাহলে হাতরাসে হলেও অন্যায়, জম্মুতে